সুপ্রিয় ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের প্রথম সামেটিভ যে এক্সাম ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করতে চলেছি এই প্রত্যেকটি প্রশ্নই তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। তোমরা ঠিকই শুনেছো, যে কোনো স্কুল থেকেই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখো না কেন, যে কোনো স্কুলেই পড়ো না কেন, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি, প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তী আর কোন ভিডিও কোন সাজেশন পেতে চাও অবশ্যই জানিও। আজকের আমাদের বিষয় ইতিহাস, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। দেখো কি প্রশ্ন আসবে, কি রকম টাইপের প্রশ্ন আসবে জেনে নাও। প্রথম প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। প্রথম প্রশ্ন, অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? উত্তর হবে অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন হলওয়েল। মনে রাখবে, অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন হলওয়েল। আমি প্রত্যেকটি প্রশ্ন উত্তর বলে দেবো, তোমরা পারলে খাতায় লিখে প্র্যাকটিস করো। চলো নেক্সট, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উত্তর হয়ে যাবে স্যার উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। নেক্সট কোশ্চেন, পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? উত্তর হয়ে যাবে 1757 সালে পলাশী যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল। চলে আসবো নেক্সট কোশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন কে? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু প্রয়োগ করে। চলো নেক্সট, 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন কে? 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেছিল জেমস রেনেল, অর্থাৎ অপশন নাম্বার 3 জেমস রেনেল। চলো নেক্সট, সলবাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখো 1782 সালে সলবাই চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। চলো নেক্সট, ঠগী দস্যুদের দমন করেন কে? উত্তর হবে ঠগী দস্যুদের দমন করে স্লিম্যান। অপশন নাম্বার 1 স্লিম্যান। ওকে, ঠগী দস্যুদের দমন করে। চলো নেক্সট কোশ্চেন, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন কে? স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন হায়দ্রাবাদের নিজাম। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু মেনে নিয়েছিলেন। চলো নেক্সট, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এবার 2-এর দাগে দেখো কী প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন বলা হয়েছে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কত খ্রিস্টাব্দে? দেখো, বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল 1770 খ্রিস্টাব্দে। মনে রাখবে এটা 1770 বাংলায় কিন্তু ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। চলো নেক্সট, সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন কে? উত্তর হবে লর্ড ডালহৌসি। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? দেখো, উত্তর হবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। নেক্সট, বাংলায় দৈত্য শাসন ব্যবস্থা কে প্রবর্তন করে? দেখো, বাংলায় দৈত্য শাসন ব্যবস্থা প্রবর্তন করে রবার্ট ক্লাইভ। চলো নেক্সট, কোন পদ্ধতি অবলম্বন করে অযোধ্যাকে কোম্পানি সাম্রাজ্যভুক্ত করে ডালহৌসি? উত্তর হবে অপশাসনের অভিযোগ এনে কোম্পানিকে কি করে সাম্রাজ্যভুক্ত করে ডালহৌসি। চলো নেক্সট, শ্রীরামপুর মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য কে ছিলেন? শ্রীরামপুর মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম ক্যারি। চলো নেক্সট দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। কর্নওয়ালিস কোড কি? দেখো 1793, তাহলে এখানে দেখো তোমাদেরকে বললাম 2-এর দাগে কিন্তু 6টি কোশ্চেন তোমাদের আসছে। কি বললাম? শ্রীরামপুর মিশনারিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম ক্যারি। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো। দেখো 3-এর দাগের, এরপর 3-এর দাগের কী কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে পারলে তোমরা খাতায় লিখে রাখতে পারো, অথবা আমাদের এই ভিডিওটা বারবার দেখে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিতে পারো। 1বার 2বার 3বার দেখলে তোমাদের মুখস্থ কিন্তু হয়ে যাবে। ভালো করে শুনো। প্রথম প্রশ্ন দেখো, কর্নওয়ালিস কোড কি? এবছরের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1793 সালে লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের মধ্যে দক্ষতা, নৈতিকতা আর দায়িত্ববোধ ও নিয়ম অনুবর্তিতা বৃদ্ধি করার জন্য যে সকল নিয়ম বিধিবদ্ধ করেছিল তাকে এই কর্নওয়ালিস কোড কিন্তু বলা হয়। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা ছিল এর প্রধান লক্ষ্য। পরবর্তীকালে কর্নওয়ালিসের এই কোড পরোক্ষভাবে ভারতের সিভিল সার্ভিসের ভিত্তি কিন্তু রচনা করে দিয়েছিল, অর্থাৎ এটাই ছিল কর্নওয়ালিস কোড। না বুঝতে পারলে আর একবার দেখে নাও, আর পারলে খাতায় লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। কত খ্রিস্টাব্দে ও কোথায় ইম্পেরিয়াল কোর্ট স্থাপিত হয়? দেখো, রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দ অনুযায়ী 1774 খ্রিস্টাব্দে কলকাতায় ইম্পেরিয়াল কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। অর্থাৎ সুপ্রিম কোর্টের একটি নাম হলো কি ইম্পেরিয়াল কোর্ট, মনে থাকে যেন। চলো নেক্সট কোশ্চেন, ইজারাদারি ব্যবস্থা বলতে কি বোঝো? দেখো, ইজারাদারি ব্যবস্থা 5 বছরের জন্য নিলাম ডেকে জমিদারি কোনো ব্যক্তির হাতে দেওয়ার যে ব্যবস্থা তাকে ইজারাদারি ব্যবস্থা বলে। তাহলে 5 বছরের জন্য নিলাম ডেকে কোনো জমিদারি কোনো ব্যক্তির হাতে দেওয়াকে ব্যবস্থাকে যে বলে ইজারাদারি ব্যবস্থা। ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে এই ব্যবস্থা কিন্তু চালু করেন। চলো নেক্সট চলে আসবো, বক্সারের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল? দেখো 1764 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কিন্তু লড়াই করে।
তাহলে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? মীর কাসিম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে এই যৌথ বাহিনী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কিন্তু লড়াই করে। ওকে, মনে রাখবে। চলো নেক্সট, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে দাও। উডের প্রতিবেদন বলতে কী বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ। উডের প্রতিবেদন বা উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, চলো নেক্সট। 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডস ডেসপ্যাচ নামে পরিচিত। এই ডেসপ্যাচের মাধ্যমে উপনিবেশিক সরকারকে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ তিনটি বিশ্ববিদ্যালয় কিন্তু গড়ে ওঠে। এই ঘটনায় উডের ডেসপ্যাচ নামে পরিচিত। চলো আমরা নেক্সট কোশ্চেন চলে আসি। অধীনতামূলক মিত্রতা নীতি টিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর দেখো, লর্ড ওয়েলেসলি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব খর্ব করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক নীতি প্রণয়ন করেন, যা অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিতি লাভ করে। হায়দ্রাবাদের নিজাম প্রথমে এই নীতি মেনে নিয়েছিল। তাহলে এটাই হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। চলো নেক্সট, পলাশির লুণ্ঠন কি? স্টার মার্ক করো, খুব ইম্পর্টেন্ট। 1757 খ্রিস্টাব্দে দেখো, পলাশি যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফরকে ক্ষমতায় বসানোর বিনিময়ে বিশাল পরিমাণ সম্পদ লাভ করে। সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণে অজুহাতে কোম্পানি 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ আদায় করে। এছাড়া রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মীর জাফরের কাছ থেকে বিপুল সম্পদ পান। সব মিলিয়ে ব্রিটিশরা প্রায় 3 কোটি টাকার সম্পদ হস্তগত করে, যা ইতিহাসে পলাশির লুণ্ঠন নামে পরিচিত। বুঝতে পেরেছ আশা করি। আচ্ছা দেখো, বহু ঐতিহাসিক ব্রিটিশ কোম্পানি এই অর্থ আত্মসাৎকে লুণ্ঠনমূলক শোষণের সূচনা হিসেবে দেখেন। তো নেক্সট কোশ্চেন, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? উত্তর দেখো, খুব ইম্পর্টেন্ট। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বণিক সংস্থা, অর্থাৎ বাণিজ্যিক সংস্থা। ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক ঘাঁটি স্থাপন করে, যার মধ্যে প্রধান তিনটে ছিল মাদ্রাজ, বোম্বে এবং কলকাতা বাণিজ্যিক ঘাঁটি সম্পদ। তো পরবর্তীকালে এই তিনটি বাণিজ্যকে কেন্দ্র করে যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠে, তাই ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা নামে পরিচিত। ওকে, চলো নেক্সট। এরপর দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 দাগের প্রশ্ন, পলাশি যুদ্ধ কারণগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, পলাশি যুদ্ধের কারণ এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় স্কুলে কিন্তু আসবে। দেখো, নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত যে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বিরোধের ফলস্বরূপ 1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশি যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল। আর এই বিরোধের পিছনে বেশ কয়েকটি কারণ ছিল। প্রথম পয়েন্ট করো, কোম্পানির ষড়যন্ত্র। দেখো, সিরাজ বিরোধী ঘসেটি বেগম ও শওকত জংয়ের সঙ্গে কোম্পানির ষড়যন্ত্র লিপ্ত হলে নবাব ক্ষুব্ধ হন এবং কোম্পানিকে উচিত শিক্ষা দিতে সচেষ্ট হয়। তাহলে এটাই পলাশির যুদ্ধের একটা কারণ বলতে পারি। কি কারণ? যে কোম্পানির ষড়যন্ত্র চলেছিল, তাই পলাশি যুদ্ধের একটা কারণ। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে রীতির অবমাননা। এটা আবার কি? নবাব পদে সিরাজের অভিষেক অনুষ্ঠানে ইংরেজ কোম্পানি অনুপস্থিত ছিল। উপরন্তু চিরাচরিত রীতি মেনে নবাবকে কোনো উপঢৌকনও পাঠায়নি, যা সিরাজকে রাগিয়ে দেয় বা রুষ্ট করে, সিরাজকে তুষ্ট করতে পারে না। এটাই হচ্ছে পলাশি যুদ্ধের আরও একটি কারণ। রীতিনীতির বিরুদ্ধে গিয়েছিল। আচ্ছা, 3 নম্বর হচ্ছে অবৈধ দুর্গ নির্মাণ। কেন এরকম হলো? ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ শুরু করলো এবং সিরাজ তা বন্ধের নির্দেশ দেয়, কিন্তু ইংরেজরা এই নির্দেশ অমান্য করলে নবাব ও কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে, অর্থাৎ নবাবের কথা মানছে না। তাহলেই কিন্তু পলাশি যুদ্ধ সংঘটিত হলো। আর একটা যেটা বলবো, দস্তকের অপব্যবহার। এটা আবার কি? দেখো, কোম্পানি কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যে দস্তকের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ক্ষুব্ধ হন ও তার রেগে যান এবং কোম্পানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন। এটাও কিন্তু পলাশি যুদ্ধের একটা সূচনা বলতে পারো। আর একটা পয়েন্ট আমরা যদি করি, কৃষ্ণদাসকে আশ্রয় দান। কীরকম? দেখো, নবাবী তহবিল তজরুপের অভিযোগে ঢাকার দেওয়ান রাজবল্লভকে সিরাজ মুর্শিদাবাদে তলব করেন। ফলে তিনি তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় কোম্পানি কুঠিতে পাঠিয়ে দেন। নবাবের বারবার নির্দেশ সত্ত্বেও কোম্পানি কৃষ্ণদাসকে ফেরত না পাঠালে সিরাজ প্রচণ্ড কিন্তু রেগে যান। আরও পয়েন্ট যদি আমরা করি, দেখো, আলীনগরের সন্ধিভঙ্গ। সিরাজ কলকাতা দখল করে এর নাম আলীনগর রাখে। পরে রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কোম্পানি পুনরায় কলকাতা দখল করে নেয়। আর এর ফলে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও ফরাসিদের আশ্রয়দানের অভিযোগে নবাবকে সন্ধিভঙ্গের জন্য দায়ী করা হয়। আর একটা তাহলে এই ঘটনাগুলো পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষাপটে সিরাজ বিরোধী যে জগৎ সেন, মির্জাফর প্রমুখের সঙ্গে ষড়যন্ত্র চলে। রবার্ট ক্লাইভ নবাবকে সিংহাসনচ্যুত করতে সচেষ্ট হন, আর এরই পরিণতি হলো পলাশির যুদ্ধ, যেটা ঘটেছিল 1757 সালে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে আসবো। কোম্পানির শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা লেখো।
দেখো কোম্পানি শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তা কিভাবে আলোচনা করা যায়। দেখো কোম্পানি শাসনকালে জমি জরিপের জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল তা হলো, প্রথমে দেখো চাষযোগ্য বা বসবাসযোগ্য বাসযোগ্য জমি দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করে ক্ষেত্রফল বা আয়তন নির্ণয় করার প্রক্রিয়াকে জমি জরিপ বলে। তো সম্রাট অশোক, সুলতান আলাউদ্দিন খলজি, শেরশাহ আকবরের আমলে জমি জরিপের ব্যবস্থা ছিল, তবে কোম্পানির শাসন আমলে আধুনিক জমি জরিপের কিন্তু প্রথা চালু হয়। তো আমরা কি বলছি, জমি জরিপের প্রথা কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, প্রথম পয়েন্ট করতে পারি আমরা জমি জরিপ পদ্ধতি। দেখো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সঙ্গে জমি জরিপের বিশেষ সম্পর্ক ছিল। জমি জরিপের মাধ্যমে তারা রাজস্ব আদায়, চাষযোগ্য জমির হিসাব নির্ধারণ ও শাসনাধীন এলাকার আয়তন নির্ণয় করতে কিন্তু চেয়েছিল। এটা জমি জরিপের একটা পদ্ধতি। আচ্ছা, এবার দেখো জমি জরিপ সূচনা কিভাবে সূচনা হলো। পলাশী যুদ্ধের পর রবার্ট ক্লাইভ মির্জাফরের কাছ থেকে কলকাতা থেকে কুলপি পর্যন্ত আর 24টি পরগনার জমি লাভ করেন এবং এগুলোর জরিপের ব্যবস্থা করেন। 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড জমি জরিপের কাজ শুরু করেন আর তার মৃত্যুর পর হক ক্যামেরন এই কাজ কিন্তু সম্পন্ন করেন। 1767 খ্রিস্টাব্দে ভারতের জমি জরিপ বিভাগ গঠিত হয়। এরপর আমরা চলে আসবো ইজারাদারি ব্যবস্থা সম্পর্কে দেখো ঔপনিবেশিক আমলে রাজস্ব আদায়ের প্রক্রিয়া সহজ এবং কার্যকর করার লক্ষ্যে কোম্পানি ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করে। এই ইজারাদারি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো বা যদি বলে তাহলে আমরা পয়েন্ট করতে পারি ইজারাদারি ব্যবস্থা চালুর কারণ। দেখো 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস কর্তৃক প্রবর্তিত যে পাঁচশালা বা ইজারাদারি বন্দোবস্ত চালুর প্রধান কারণ ছিল, 1 নম্বর কারণ নিলামের মাধ্যমে জমি ইজারা দিয়ে সর্বাধিক রাজস্ব আদায় করা। বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা পুরোপুরি কোম্পানির স্বার্থে কাজে লাগানো এবং 1770 সালে 76 মন্বন্তরের ফলে রাজস্ব ঘাটতি পূরণ করা, এগুলো কিন্তু ইজারাদারি একটা বন্দোবস্ত চালুর একটা প্রধান কারণ। এরপর আমরা দেখব ইজারাদারি ব্যবস্থা চালু তুলে দেওয়ার কারণ কি। দেখো নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত ইজারাদারি বন্দোবস্তটাই তুলে দেওয়া হয়। এর প্রধান কারণ কি ছিল, 1 নম্বর দেখো নিলামের মাধ্যমে ইজারাদাররা জমি ইজারা নিলেও তারা রাজস্ব আদায়ের প্রকৃত পরিমাণ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতেন না। নির্ধারিত রাজস্ব এবং আদায়কৃত রাজস্বের মধ্যে বড় ব্যবধান থাকতো, ফলে কোম্পানির রাজস্ব আয় ব্যাহত হতো। আবার ইজারাদাররা সর্বোচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্যে কৃষকদের উপর চরম জুলুম করত, যা কৃষকদের দুর্দশার কারণ হয়ে ওঠে। আর এর ফলে 1777 খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা কিন্তু বাতিল করে নতুন রাজস্ব ব্যবস্থা চালু করা হয়। চলে আসবো আমরা 5.4 দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করবো। এটাও কিন্তু স্টার মার্ক করে রাখো, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তোমাদের জন্য। দ্বৈত শাসন ব্যবস্থা দেখো 1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা দেওয়ানি প্রদান করে, ফলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা ডুয়াল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন চালু হয়ে যায়। তো এটা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। তো বিস্তারিত যদি আমরা লিখি বড় কোশ্চেনের জন্য, তাহলে দ্বৈত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লিখব। দেখো বাংলা নবাব রাজনৈতিক ও আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করতেন, তার হাতে প্রকৃত ক্ষমতা থাকতো না। রাজস্ব আদায় ও অর্থনৈতিক ব্যবস্থাপনার সমস্ত ক্ষমতা কোম্পানির হাতে ছিল। নবাবের হাতে অর্থনৈতিক ক্ষমতা না থাকার কারণে প্রশাসন দুর্বল হয়ে পড়ে। ব্রিটিশ কোম্পানি সম্পূর্ণ দায়িত্বহীনভাবে রাজস্ব আদায় করত এবং একমাত্র লক্ষ্য ছিল সর্বোচ্চ লাভ কিন্তু অর্জন করা। 2 নম্বর দেখো দ্বৈত শাসনের পরিণতি। রাজস্ব লুটের ফলে বাংলার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। নবাবের প্রশাসনিক দুর্বলতার কারণে আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। আর 1770 সালে 76 মন্বন্তরে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, কিন্তু কোম্পানি রাজস্ব আদায় বন্ধ করেনি। অবশেষে 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা কিন্তু বিলোপ করে দেয় এবং কোম্পানি সরাসরি শাসন প্রতিষ্ঠা করে। তো এই ছিল তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তোমার বন্ধুদেরকেও ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। নেক্সট আর কি সাজেশন পেতে চাও অবশ্যই একটা কমেন্ট করে দাও, বন্ধুদেরকে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। তোমাদের পরীক্ষা সববার ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।